where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বর্তমান পরিস্থিতিতে তোমাদেরকে বাড়িতেই থাকতে হচ্ছে। কি বাড়িতে থাকছো তো? একদম বাড়িতেই থাকতে হবে, কিন্তু খুব প্রয়োজন না থাকলে কিন্তু বাড়ির বাইরে বেরোনো যাবে না। তোমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করতে হচ্ছে। জানি তোমরা স্কুলে যেতে পারছো না, স্কুলকে তোমরা খুব মিস করছো। আমরাও কিন্তু তোমাদেরকে ভীষণভাবে মিস করছি। তোমাদের অসুবিধার কথা ভেবেই মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিক্ষা দপ্তরের তৎপরতায় টিভির মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এখন তোমরা বাড়িতে বসেই টিভি দেখে কিন্তু নিজেদের পড়াশোনা কিন্তু খুব সহজেই করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। আজকে তোমাদের সাথে আমি অনির্বাণ চ্যাটার্জি, বুদিয়া হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক, ক্লাস 9 এর লেখচিত্র অধ্যায়টি ক্লাস নেব। তাহলে রেডি হয়ে নাও। আমার সাথে সাথে তোমরাও কিন্তু একসাথে করবে। বই খাতা নিয়ে রেডি হয়ে নাও, একসাথে অঙ্ক করব। চলো তাহলে শুরু করি আজকের অধ্যায় লেখচিত্র। আমরা এই অধ্যায়ে লেখচিত্রের মাধ্যমে কি করব? লেখচিত্রের মাধ্যমে আমরা বিন্দুর অবস্থান জানতে পারব। এই একটা বিন্দু আমি বোর্ডে দিলাম। শুধুমাত্র অবস্থান আছে, আমরা জানি শুধুমাত্র অবস্থান যার থাকে তাকে বিন্দু বলে। এই বিন্দুটার এবার অবস্থান যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে আমি যদি বলি যে বিন্দুটা কোথায় আছে, আমি বলবো আমার হাতের বাঁ দিকে আছে। তোমরা কি বলবে? তোমাদের সামনে আছে। ওই দিকে যদি কেউ থাকে সে কি বলবে? ডান দিকে আছে। অর্থাৎ এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিন্দুটার অবস্থান হয়ে যাবে। সঠিকভাবে কিন্তু আমরা বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারবো না। তাহলে সঠিকভাবে অবস্থান নির্ণয় করার জন্য কি করতে হবে? আমরা পরস্পর লম্ব ভাবে দুটো সরল রেখা অঙ্কন করছি। এটার নাম দিয়ে দিলাম এক্স ও এক্স ড্যাশ। এটার নাম দিয়ে দিচ্ছি ওয়াই ও ওয়াই ড্যাশ। এই এক্স ও এক্স ড্যাশ এটাকে আমরা বলবো এক্স অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে আমরা বলবো ওয়াই অক্ষ। এই দুটো অক্ষ কিন্তু পরস্পর লম্বভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু পরস্পর লম্ব, অর্থাৎ প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি করে আছে কিন্তু এখানে। এইবার কি হবে? ধরো এই বিন্দুটার আমি অবস্থান নির্ণয় করব। তাহলে কি করব? বিন্দুটা থেকে সোজা যদি লম্ব আমি এখানে টানি, এক্স অক্ষকে যেখানে ছেদ করলো, আমি ওই বিন্দুটাতে যাব কেমন করে? আমাকে সবসময় শুরু করতে হবে ও বিন্দুটা থেকে, অর্থাৎ ওটাকে বলা হয় মূল বিন্দু। এই বিন্দুটা থেকে আমি এইভাবে 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 যাব, গিয়ে এখানে গিয়ে আবার এখান থেকে আমি উপরে উঠে যাব। ধরো আমি এক্স অক্ষ বরাবর গেলাম এক্স দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর গেলাম কি? আমি ওয়াই দূরত্ব। তখন এই বিন্দুটার অবস্থান কি হবে? এই বিন্দুটার অবস্থান আমরা লিখবো কি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই। এই যে এক্স কমা ওয়াই বিন্দুটার অবস্থান, এটাকে বলা হয় স্থানাঙ্ক। এটাকে কি বলা হয়? স্থানাঙ্ক বলা হয় এই বিন্দুটার। এই স্থানাঙ্ক নিয়েই অঙ্কের একটা অধ্যায়, অঙ্কের একটা ভাগ শুরু হয়েছে, সেটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলি। তোমাদের ক্লাস 9 এ স্থানাঙ্ক জ্যামিতি বেশ কয়েকটা অধ্যায় আছে, তোমরা ধাপে 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 শিখবে। তাহলে প্রথম আমরা এই লেখচিত্রের মাধ্যমে স্থানাঙ্ক জ্যামিতিটা শুরু করছি। তাহলে স্থানাঙ্ক, এই যে এক্স কমা ওয়াই, এই এক্সটা কে বলা হয় ভুজ এবং ওয়াইটাকে বলা হয় কি? কোটি। অর্থাৎ কোন বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করি ভুজ এবং কোটি দিয়ে।
ভুজটা কি জিনিস? মূল বিন্দু থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর যত দূর যাব, এবং কোটিটা কি জিনিস? ওই বিন্দুটা থেকে ওপরের দিকে উঠবো, তাহলে আমি বিন্দুটার অবস্থান পাবো। অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে যদি আমি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলি, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে একই হবে। তাহলে আমার ক্ষেত্রে আমি বলতে পারবো না যে আমার বাঁ দিকে আছে, তুমি বলতে পারবে না সামনে আছে, ওইদিকে একজন আছে সে বলবে না আমার ডান দিকে আছে। সবার ক্ষেত্রে কিন্তু একই রকম বিন্দুটার অবস্থান কিন্তু নির্ণয় করা যাবে। তাহলে এই যে স্থানাঙ্ক, স্থানাঙ্ক আমরা কিভাবে প্রকাশ করি? স্থানাঙ্ক প্রকাশ করি আমরা ভুজ এবং কোটি দিয়ে, ভুজ এবং কোটি দিয়ে। বুঝে গেছে? এইবারে একটু অক্ষটার দিকে আসছি। আমি এটাকে বললাম যে এক্স অক্ষ, এটাকে বলেছি ওয়াই অক্ষ। ওটা হচ্ছে মূল বিন্দু। তাহলে ও এর স্থানাঙ্ক কি? ও এর স্থানাঙ্ক হচ্ছে 0,0, অর্থাৎ এখানে x এর মান 0, y এর মান 0, x, 0,0 কিন্তু এখানে মূল বিন্দুটার স্থানাঙ্ক। আমরা মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যদি ডান দিকে চলে যায়, এই ডান দিকে যদি চলে যায় x অক্ষ বরাবর, তাহলে এই দিকটা হচ্ছে ধনাত্মক x অক্ষ। মানে আমরা যে সংখ্যা রেখা যেরকম করেছিলাম যে ডান দিকে আমরা জানি যে ধনাত্মক হয়, তাহলে এদিকে কি +1, +2, +3, +4 এইভাবে চলে যাচ্ছে, সব ধনাত্মক ধনাত্মক চিহ্ন সংখ্যাগুলো। আর এই যে বাঁ দিকে আমরা যাচ্ছি, যে বাঁ দিকে কিন্তু এগুলো, এটা হচ্ছে ঋণাত্মক x অক্ষ। অর্থাৎ এখানে তখন -1, -2, -3, -4, -5 করে এইভাবে কিন্তু মানগুলো গেছে। একই রকম আমরা y অক্ষ বরাবর যদি উপরের দিকে যাই, তাহলে এটাকে আমরা বলবো কি? ধনাত্মক y অক্ষ। মানে এখানে এদিকটা প্লাস, ধনাত্মক, +1, +2, +3, +4, +5 এইভাবে সব ধনাত্মক মানগুলো হয়েছে। একই রকম আমরা y অক্ষ বরাবর যদি নিচের দিকে যাই, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক y অক্ষ। তাহলে এখানে হচ্ছে -1, -2, -3, -4 এরকম ভাবে হয়েছে কিন্তু। তাহলে ডান দিকটা ধনাত্মক x অক্ষ, বাম দিকটা ঋণাত্মক x অক্ষ, উপরের দিকটা ধনাত্মক y অক্ষ, নিচের দিকটা ঋণাত্মক y অক্ষ। তাহলে বুঝতে পেরেছো তোমরা? এইবারে আমরা দেখতে পাচ্ছি যেখানে চারটে অংশ তৈরি হয়েছে। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, চারটে অংশ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা চারটে অংশ? এই যে x ও y, x ও y এই কোণটার মধ্যবর্তী যে অঞ্চলটা, x ও y এই কোণটার মধ্যবর্তী যে অঞ্চলটা আছে, এই কোণটার মধ্যবর্তী যে অঞ্চলটা x ও y, এই অঞ্চলটার নাম হচ্ছে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয়। এইবার x ড্যাশ ও y, অর্থাৎ এই অংশটার, এই কোণটার মধ্যবর্তী যে অঞ্চল, এই কোণটার যে মধ্যবর্তী অঞ্চল, এটাকে বলা হয় কি? দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে দ্বিতীয় পাদ বলা হয়। আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু কোণ নির্ণয় করি। তোমরা জানো ভালো করে যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কিন্তু কোণগুলো নির্ণয় করা হয়। আমরা চাঁদা দিয়ে যখন কোণ নির্ণয় করি, চাঁদা বসিয়ে কিন্তু সবসময় কিন্তু আমরা এইভাবে কোণ নির্ণয় করি অ্যান্টি ক্লকওয়াইজ। সেরকম কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যাবে এটা কিন্তু। এটাকে প্রথম পাদ বলছি, এটাকে দ্বিতীয় পাদ বলছি। একই রকম এটা হচ্ছে তৃতীয় পাদ,
এটা হচ্ছে চতুর্থ পাদ, অর্থাৎ চারটে বলেছিলাম, চারটে অংশ, সেই চারটে অংশ কিন্তু দেখানো হলো। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। এবার দেখো যে ধরো এইখানে কোনো একটা বিন্দু আছে। কোথায় আছে বিন্দুটা? প্রথম পাদে আছে, তাই তো? তাহলে প্রথম পাদে যদি একটা বিন্দু থাকে, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি নির্ণয় করি, আমি ধরে নিলাম ধরো এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, আমি যদি ধরে নিচ্ছি, তাহলে বিন্দুটার অবস্থান কি হবে বলো? বিন্দুটার অবস্থান হবে 2,3। তাহলে প্রথমে আমরা x অক্ষ বরাবর যাই, আমরা জানি, তারপর আমরা y অক্ষ বরাবর যাই। তাহলে এইটুকুটা হচ্ছে 2, এইটুকুটা হচ্ছে 3, আচ্ছা 2,3। আচ্ছা এই বিন্দুটাতে যেতে গেলে আমি মূল বিন্দু থেকে শুরু করে প্রথমে কোন দিকে গেলাম? ধনাত্মক x অক্ষের দিকে গেলাম, তারপরে আবার উপরের দিকে উঠেছি, মানে কি ধনাত্মক y অক্ষের দিকে উঠেছি। তার মানে দুটোরই এই যে ভুজ এবং কোটি, দুটোর চিহ্ন কি হলো? দুটোরই চিহ্ন কিন্তু ধনাত্মক হলো, প্লাস প্লাস। দুটোরই ভুজ এবং কোটি দুটোরই কিন্তু চিহ্ন ধনাত্মক এখানে এই বিন্দুটার ক্ষেত্রে। এবার দেখি দ্বিতীয় পাদে যদি একটা বিন্দু থাকে, এইখানে একটা বিন্দু আছে, এটা কেমন অবস্থান নির্ণয় করব? তাহলে আমরা সবসময় এখান থেকে শুরু করি। আমি প্রথমে এই বরাবর গেলাম, ঋণাত্মক y অক্ষের দিকে যাচ্ছি। তাহলে ধরে নিলাম যে ধরো এটা -2, -3, ঋণাত্মক y অক্ষের দিকে যাচ্ছে, যেহেতু ঋণাত্মক দিকে যাচ্ছে সেই জন্য মাইনাস। এইবার আবার উপরের দিকে উঠেছি, উপরের দিকে মানে কি ধনাত্মক y অক্ষ, তাহলে উপরের দিকে উঠা মানে এটা আমি ধরে নিলাম যে +2 এটা। তাহলে এই বিন্দুটার অবস্থান কি হবে? তাহলে প্রথম হচ্ছে ভুজ মানে কি x অক্ষ বরাবর, কোটি মানে কি y অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর আমরা গেছি কি -3, y অক্ষ বরাবর গেছি +2। অর্থাৎ এই বিন্দুটার আমি দেখতে পাচ্ছি চিহ্নটা কি হচ্ছে? চিহ্নটা হচ্ছে মাইনাস কমা প্লাস। ভুজ এবং কোটির যে চিহ্ন, ভুজ এবং কোটির চিহ্নটা হচ্ছে মাইনাস এবং প্লাস এই বিন্দুটাতে যেতে গেলে। কারণ প্রথম আমরা ঋণাত্মক x অক্ষ বরাবর গেছি সেই জন্য মাইনাস হলো, তারপরে আমরা ধনাত্মক y অক্ষ বরাবর গেছি সেই জন্য কিন্তু প্লাস হলো। এবার দেখি যে এইখানে যদি কোনো একটা বিন্দু থাকে, তৃতীয় পাদে যদি কোনো একটা বিন্দু থাকে, কি হয় দেখি একটু। ধরো এখানে একটা বিন্দু আছে, কেমন করে অবস্থান নির্ণয় করব? একই রকম আমাকে এখান থেকে শুরু করতে হবে, মূল বিন্দু থেকে। তাহলে মূল বিন্দু থেকে প্রথমে আমি ঋণাত্মক x অক্ষ বরাবর যাচ্ছি। ধরো এটা আমি গেলাম -5 গেলাম এদিকে ঋণাত্মক x অক্ষ বরাবর। তারপর নিচের দিকে যাচ্ছি, মানে কি আবার ঋণাত্মক y অক্ষ বরাবর যাচ্ছি, নিচের দিকে যাওয়া মানে ঋণাত্মক। তাহলে এটা গেলাম -3। তাহলে এই বিন্দুটার অবস্থান তখন কি হবে? প্রথমে x অক্ষ বরাবর ভুজটা, তাহলে -5, তারপরে y অক্ষ বরাবর অর্থাৎ -3। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুজ এবং কোটি দুটোরই কিন্তু চিহ্ন হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক, মাইনাস কমা মাইনাস দুটোরই চিহ্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছ চিহ্নটা। এইবার দেখি এখানে যদি কোনো একটা বিন্দু থাকে চতুর্থ পাদে, তাহলে কি হয়? ধরো এখানে একটা বিন্দু আছে, কিভাবে যাব? প্রথমে আমি লম্ব টানলাম, তাহলে প্রথম আমি মূল বিন্দু থেকে শুরু করব, এই বরাবর যাচ্ছি। ধরো এখানে গেলাম, প্লাসের দিকে গেছি, তার মানে +5 এদিকে গেলাম। এবার নিচের দিকে নামছি, নিচের দিকে নামা মানে কি ঋণাত্মক y অক্ষ বরাবর নামছি। তাহলে এটা ধরে নিলাম -3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক তখন হবে কি +5, -3। অর্থাৎ এখানে ভুজ এবং কোটির চিহ্ন কি হচ্ছে? প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, এটা হচ্ছে। অর্থাৎ আমরা শুধুমাত্র চিহ্ন দেখেও কিন্তু আমরা বলে দিতে পারবো যে ভুজ এবং কোটির চিহ্ন দেখে বলে দিতে পারবো যে বিন্দুটা কোথায় আছে। অর্থাৎ তোমাদের প্রশ্ন আসবে যে বিন্দু, কতগুলো বিন্দু দিল, বিন্দু দিয়ে বললো বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো, অর্থাৎ কোথায় আছে বিন্দুগুলো, তখন তোমাদের কিন্তু অবস্থান নির্ণয় করতে হবে। তোমরা এইভাবে ছবি এঁকেও করতে পারো, আবার যদি মনে রাখতে পারো যে এই শুধুমাত্র চিহ্নগুলো দিয়ে মনে রাখা যায়, তো ছবি এঁকে করাটাই ভালো, হ্যাঁ, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে।
তাহলে বুঝতে পেরেছো তোমরা এইটুকুটা, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। এইবারে নেক্সট চলে আসছে। লেখচিত্র তোমাদেরকে করতে হবে লেখো কাগজে, অর্থাৎ গ্রাফ পেপার। তোমাদেরকে পরীক্ষার সময় কিন্তু গ্রাফ পেপারে করতে হবে। আমি গ্রাফ পেপারটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিরকম দেখতে হয়। এটা হচ্ছে গ্রাফ পেপার। আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে মোটা 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 দাগ আছে এবং তার পাশে ছোট 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 দাগ আছে। আমি কি করব, প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমাকে টানতে হবে। আমি যে কোনো দুটো মোটা দাগের উপরে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নেব। তোমরা কিন্তু রুল দিয়ে করবে, আমি পেন দিয়ে দেখাচ্ছি। আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখান থেকে আমি কি করবো, এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? এটা মূল বিন্দু। ধরো এবারে তোমার এই পজিশনে একটা বিন্দু আছে, তুমি অবস্থান কিভাবে নির্ণয় করবে দেখো, সহজে নির্ণয় করতে পারবো এখান থেকে। আমি প্রথমে এই এক্স অক্ষ বরাবর যাবো, জানি এই যে প্রত্যেকটা ঘর হচ্ছে এক 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 করে প্রত্যেকটা ঘর আছে এখানে। তাহলে আমি গুনে গুনে চলে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 নম্বর ঘরে কিন্তু একটা মোটা দাগ আছে, 11 12 13 14 15। 15 নম্বর ঘরেও কিন্তু, 5-এর ঘরেও কিন্তু একটা হালকা মোটা দাগ আছে। অর্থাৎ প্রত্যেক 5 নম্বর ঘরে একটা হালকা মোটা দাগ এবং 10 নম্বর ঘরে কিন্তু একটা বেশি মোটা দাগ আছে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখান থেকে প্রথমে এই বিন্দুটার একদম পাদদেশ অবধি গেলাম, তাহলে এই বরাবর গেলাম কত, 15। এইবার উপরে উঠছি, এখান থেকে গুনে নিচ্ছি আবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। অর্থাৎ এখানেও আমি 15 ঘর গেলাম, এখানেও কিন্তু আমি 15 ঘর গেলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, 15, 15। এরকম ভাবে কিন্তু আমরা করবো গ্রাফ পেপারের মধ্যে, বিন্দুর অবস্থায় এরকম ভাবে করবো। এবার আমি চলে আসছি বোর্ডে, তোমরা বুঝতে পেরে গেছো। আমি প্রথমে কতগুলো বিন্দু দিয়ে দিচ্ছি। এই বিন্দুগুলোর তোমাদেরকে অবস্থান নির্ণয় করতে হবে এবং গ্রাফ পেপারে অবস্থান নির্ণয় করতে হবে। অবস্থান নির্ণয় করে বলতে হবে বিন্দুগুলো কোথায় আছে। তো আমি প্রথমটায় আসছি। আমি প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিচ্ছি। প্রথম আমি আসছি এই বিন্দুটাতে 3, -2। তাহলে +3 আছে। আমি মূল বিন্দু থেকে শুরু করব। প্লাস মানে কোন দিকে যাব বলো, ডান দিকে যাব, এক্স অক্ষ বরাবর, তাই তো? তাহলে +3 গুনে নিচ্ছি, 1 2 3, এখানে গেলাম। এইবার কি আছে, -2, মাইনাস মাইনাস মানে কোন দিকে, নিচের দিকে মাইনাস মানে, তাহলে 1 2। তাহলে এইখানে কিন্তু তখন বিন্দুটা হবে। বিন্দুটার অবস্থান দেখানোর পরে এরকম করে আমি একটা গোল করে দেখিয়ে দেব। তাহলে এই বিন্দুটার অবস্থান কি হবে, 3, -2। অর্থাৎ বিন্দুটা কোন পাদে আছে, 3, -2টা, এটা কোন পাদ হলো, এটা হচ্ছে চতুর্থ পাদে। তখন আমি বলে দেবো যে এই বিন্দুটা কোথায় আছে, এই বিন্দুটা আছে হচ্ছে চতুর্থ পাদে আছে।
চতুর্থ পাদে আছে, আমি বলবো। এবার পরেরটা আসছে -10, +10। তাহলে প্রথম x অক্ষ বরাবর মাইনাস মানে কোন দিকে? মাইনাস মানে কিন্তু বাঁ দিকে যাও, ঋণাত্মক দিক। তাহলে বাঁ দিক মানে হচ্ছে এইদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে -10 এদিকে গেছি। এইবার +10 মানে কোন দিকে? উপরে 1 2 3 4 5 6 7 8 9 10 এইখানে। তাহলে এই বিন্দুটা হলো কত? -10, +10। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? এই বিন্দুটা আছে কি? এটা কোন পাদ? এটা হচ্ছে দ্বিতীয় পাদে। তারপর লিখতে হবে যে বিন্দুটি দ্বিতীয় পাদে আছে। বিন্দুটি দ্বিতীয় পাদে আছে, তখন বলতে হবে। এবারে -8, -4, দেখি এটা কোথায় আছে। তাহলে -8 আবার ঋণাত্মক x অক্ষের দিকে 1 2 3 4 5 6 7 8, -8। এবার -4 মানে নিচের দিকে, আবার 1 2 3 4 এইখানে। তাহলে আমরা পেয়ে গেলাম বিন্দুটা এইখানে আছে। এই বিন্দুটার অবস্থা কি? তাহলে স্থানাঙ্কটা -8, -4। এই বিন্দুটা কোথায় আছে? এটা হচ্ছে তৃতীয় পদে আছে। এটা তৃতীয় পদ। তৃতীয় পদে আছে। শেষ একটা বিন্দু আছে 5,5। এটা দেখে নি কোথায় আছে। দুটোই কিন্তু ধনাত্মক চিহ্ন। 5-এর আগেও কিছু নাই মানে ধনাত্মক চিহ্ন, এখানেও 5-এর আগে কিছু নাই মানে ধনাত্মক চিহ্ন। অর্থাৎ ভুজ এবং কোটি দুটোই কিন্তু এখানে ধনাত্মক চিহ্ন আছে। তাহলে এখানে দেখি কি হয়। তাহলে প্রথমে x অক্ষ বরাবর 5 1 2 3 4 5, আবার y অক্ষ বরাবর মানে উপরের দিকে ধনাত্মক 1 2 3 4 5। তাহলে এটা পেলাম কি 5,5। এটা কোথায় আছে? এটা প্রথম পাদে আছে। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? প্রথম পাদে আছে। তাহলে এইভাবে কতগুলো বিন্দু দিয়ে তোমাদেরকে যদি বলে যে গ্রাফ পেপারে বিন্দুগুলো স্থাপন করো এবং কোথায় বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় করা মানে বিন্দুগুলো কোথায় আছে, অর্থাৎ প্রথম পাদে আছে না দ্বিতীয় পাদে আছে না তৃতীয় পাদে আছে না চতুর্থ পাদে আছে, তখন কিন্তু সেটা বলতে হবে। এইভাবে গ্রাফ পেপারের মধ্যে তোমরা একটা গ্রাফ পেপারের মধ্যে পড়বে, যেটা দেখালাম এর আগে। গ্রাফ পেপারের মধ্যে প্রথমে এরকম ভাবে পরস্পর দুটো লম্ব সরলরেখা টানবে মোটা দাগের উপরে। একটাকে x ও x' নাম দেবে, একটাকে y ও y' নাম দেবে। এবং তারপরে কি করবে? প্রথমে মূল বিন্দু থেকে শুরু করবে। বিন্দুটা যেটা দেখালাম 5,5, তাহলে এইভাবে গুণে নেবে ছোট ছোট দাগগুলো এক এক করে আছে 1 2 3 4 5। আবার এখান থেকে উপরের দিকে চলে যাবে দাগগুলো 1 2 3 4 5। এরকম ভাবে কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবে গ্রাফ পেপারের সাহায্যে। এবং ছবি আঁকার পরে তুমি নিজেই বলে দিতে পারো বিন্দুটা অবস্থান কোথায়, অর্থাৎ বিন্দুটা কোন পাদে আছে সেটা বলে দিতে পারবে নিজেই। বুঝতে পেরেছো? একটা বিন্দু দিচ্ছি, এটার অবস্থান কি হবে বলো দেখি। এই বিন্দুগুলোর মধ্যে দেখছি ভুজ অথবা কোটি কোনো একটা শূন্য আছে। তাহলে এই বিন্দুগুলোর অবস্থান কি হবে? এখানে প্রথম বিন্দুটার ক্ষেত্রে দেখছি যে 4,0, অর্থাৎ এই কোটিটা কি? কোটিটা হচ্ছে শূন্য আছে। তাহলে এটা যদি আমি ছবি আঁকি গ্রাফ, এরপরে যদি তোমরা ছবি আঁকো তাহলে কিরকম হবে পজিশনটা দেখি।
4,0। তাহলে প্রথমটা বুঝ, মানে x অক্ষ বরাবর যেতে হবে 1 2 3 4, এখানে গেলাম। এবার y অক্ষ বরাবর যাব, y অক্ষ বরাবর কি যেতে পারবো? এখানে শূন্য আছে, তাহলে তো যেতে পারবো না। তাহলে বিন্দুটার অবস্থান কিন্তু তখন এইখানেই আছে, অর্থাৎ এই বিন্দুটা তখন কি হবে 4,0, এই বিন্দুটার অবস্থান। হ্যাঁ, তাহলে x অক্ষ বরাবর 4 গেলাম, y অক্ষ বরাবর যেতে পারছি না, তাহলে ওখানেই হবে 0 যেহেতু আছে। তাহলে এই বিন্দুটার অবস্থান 4,0, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,0। তাহলে অবস্থান কোথায়? বিন্দুটা কোথায় আছে? বিন্দুটা আছে কি x অক্ষের উপরে আছে। কোন দিকে আছে? ডান দিকে আছে, মানে ধনাত্মক x অক্ষের দিকে কিন্তু আছে। তখন আমরা এই বিন্দুটার অবস্থান কি লিখবো? এই বিন্দুটার অবস্থান লিখবো 4,0, বিন্দুটি কোথায় আছে? তখন লিখতে হবে যে ধনাত্মক x অক্ষের উপরে আছে। ধনাত্মক x অক্ষের ওপর, ধনাত্মক x অক্ষের উপরে আছে। এটা প্রথম পদ আমি বলতে পারছি না, কারণ এটা এই অক্ষের উপরেই আছে, সেজন্য আমি বলতে পারবো কি এটাকে ধনাত্মক x অক্ষের উপরে কিন্তু আছে। এই বিন্দুটার অবস্থান তাহলে হবে ধনাত্মক x অক্ষের উপর। এবার চলে আসছি এটার ক্ষেত্রে, -4,0, মাইনাস মানে বাঁদিকে 1 2 3 4 0, y অক্ষ বরাবর যেতে পারছি না, তাহলে এটাই হবে। তাহলে এই বিন্দুটার অবস্থান কি হলো? -4,0। বিন্দুটা কোথায় আছে? বিন্দুটা আছে হচ্ছে ঋণাত্মক x অক্ষের উপরে অবস্থিত, ঋণাত্মক x অক্ষের উপরে অবস্থিত। তখন এই বিন্দুটার আমি অবস্থান লিখবো ঋণাত্মক x অক্ষের উপর। ঋণাত্মক x অক্ষের ঋণাত্মক x অক্ষের উপরে কিন্তু এটা আছে। এইবারে পরেরটা আসছে 0,8, এটা মুছে দিই। প্রথমে 0 মানে x অক্ষ বরাবর ওইখানে মূল বিন্দুতে আমি দাঁড়িয়ে আছি, আমি যেতে পারছি না কারণ 0 আছে বলে। এবার 8 মানে কি উপরের দিকে, তাহলে +8 আছে 1 2 3 4 5 6 7 8, এই বিন্দুটা হচ্ছে 0,8। তাহলে এটা কোথায় আছে? এটা আছে ধনাত্মক y অক্ষের উপরে অবস্থিত। এটা তখন বলবো ধনাত্মক y অক্ষের উপরে। ধনাত্মক y অক্ষের উপরে অবস্থিত এটা। একই রকম 0, -10, 0 মানে এখানে, -10 মানে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হলো 0, -10। এটা কোথায় আছে? ঋণাত্মক y অক্ষের উপরে অবস্থিত, নিচের দিকটা ঋণাত্মক, তাহলে এখানে বলবো যে ঋণাত্মক y অক্ষের উপরে অবস্থিত। ঋণাত্মক y অক্ষের উপরে অবস্থিত। তাহলে তোমরা বিন্দুর অবস্থান বুঝতে পেরেছো? বিন্দুর অবস্থান শিখতে পেরেছো তোমরা? এইবার দেখো বলেছে, একটা প্রশ্ন দিল যে এই বিন্দুটার x অক্ষ থেকে দূরত্ব কত, x অক্ষ থেকে কতটা দূরে আছে এই বিন্দুটা। তাহলে কিভাবে করব? ছবি যদি আঁকি আমি, দুই কমা তিন, 1 2 3 মানে উপরে 1 2 3, এটা হচ্ছে 2,3 বিন্দুটা। এটার x অক্ষ থেকে দূরত্ব কত, অর্থাৎ x অক্ষ থেকে কত দূরে আছে? x অক্ষ মানে তো এটা, তাহলে এখান থেকে দূরত্ব কত আছে মানে এইটা বের করতে হবে, এইটা। তাহলে এটা কত? এটা হচ্ছে 3,
এটা কত 3, তো তখন আমরা বলতে পারবো যে এই বিন্দুটার x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3। তাহলে এখানে লিখবো, তাহলে এত বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3 একক। 3 একক করব, 2,3 বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3 একক। একই রকম যদি আমি বলি y অক্ষ থেকে দূরত্ব কত, তাহলে y অক্ষ মানে এটা, এখান থেকে এর দূরত্ব, তাহলে এটা মানে কি, এটা 2, তাহলে এটাও 2। তখন আমরা বলবো কি, y অক্ষ, এই বিন্দুটার y অক্ষ থেকে দূরত্ব তাহলে বুঝতে পেরেছো যে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, সেখান দিয়ে যদি বলে যে স্থানাঙ্ক থেকে যে তোমরা x অক্ষ থেকে দূরত্ব কত, y অক্ষ থেকে দূরত্ব কত, তাহলে আমরা তখন কি করব, চট করে একটা ছবি এঁকে নেব ছোট করে। ছবি আঁকার পরে, ছবি না আঁকলে কিন্তু অনেক সময় ভুল করে দেয়। কি হয়, x অক্ষ থেকে দূরত্ব যদি বলে তখন ওই প্রথমটাকে অনেক সময় আমরা ভুজটাকে লিখে ফেলি, ওটা কিন্তু ভুল। কারণ ছবি যদি আঁকি তাহলে তখন বুঝতে পারছো যে কোটিটাই কিন্তু তখন হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব। একই রকম y অক্ষ থেকে দূরত্ব কিন্তু তখন আমাদের ভুজটা হচ্ছে। বোঝা গেছে? এইবারে আছে যে লেখচিত্রের সাহায্যে আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান ক্লাস 9 এর সিলেবাসে সমাধান আছে। তো লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব লেখচিত্রের সাহায্যে? আমাদের দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ আছে বইয়ে। দ্বিচল বিশিষ্ট মানে দ্বিচল মানে x এবং y দিয়ে আছে, সেগুলোকে সমাধান করতে হবে, মানে x এবং y এর মান বের করতে হবে। কিভাবে করব একটু দেখাই। তো সমাধান অনেকগুলো পদ্ধতি আছে সমাধান করার, তোমরা শিখবে পরপর। 1 নম্বর পদ্ধতি অপনয়ন পদ্ধতি, 2 নম্বর পরিবর্ত পদ্ধতি, 3 নম্বর তুলনামূলক পদ্ধতি, 4 নম্বর বজ্র গুণন পদ্ধতি, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান। লেখচিত্রের সাহায্যে সমাধান, এইগুলো তোমাদের ক্লাস 9 এর সিলেবাসে আছে, তোমরা এক এক করে শিখবে এগুলো। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান। লেখচিত্রের সাহায্যে সমাধান। আমরা আজকে লেখচিত্রের সাহায্যে সমাধান কিভাবে করতে হয় সেটা শিখব। এই দুটো সমাধান দিয়েছে। দ্বিচল বিশিষ্ট মানে x এবং y আছে এবং একঘাত স্কয়ার নাই। এই দুটো
সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে কি, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। সেটা আমরা লেখচিত্রের মাধ্যমে কিভাবে বার করব সেটা দেখে নাও। এই দুটো সমীকরণ থেকে প্রথমে আমাদেরকে তিনটে করে বিন্দু বার করতে হবে। যে কোনো একটা সমীকরণের লেখচিত্র অঙ্কন করার জন্য কমপক্ষে আমাদের তিনটে বিন্দু লাগবে। সেই জন্য প্রত্যেকটা সমীকরণ থেকে আমি তিনটে করে বিন্দু বার করব। বিন্দু বার করে সেটাকে আমি গ্রাফ পেপারের মধ্যে বিন্দুগুলো বসাবো। বসানোর পরে তিনটে বিন্দুকে স্কেল দিয়ে যদি যোগ করি একটা সরলরেখা পাবো। একই রকম এই প্রথম সমীকরণ থেকে তিনটে বিন্দু বসিয়ে একটা সরলরেখা দিয়ে যদি যোগ করি একটা সরলরেখা পেলাম। একই রকম এখান থেকেও তিনটে বিন্দু বের করে সেটাকে যদি গ্রাফ পেপারে আমরা বসানোর পরে একটা স্কেল দিয়ে যোগ করি তাহলে একটা সরলরেখা পাবো। এই দুটো সরলরেখা পরস্পর যেখানে ছেদ করেছে সেটাই হচ্ছে তার সমাধান, অর্থাৎ সেটাই এক্স এবং ওয়াই এর মান হবে। তো এই যে পদ্ধতিটা সেটা আমি বললাম, সেটা আমি করে দেখাচ্ছি তোমাদের। প্রথম আসছি 1 নম্বর সমীকরণ থেকে। এক নম্বর সমীকরণ থেকে পাই কি আছে, শুধু y দিয়ে আছে, y সমান সমান 5। এখান থেকে আমি বিন্দু বার করব, তিনটে বিন্দু। কিভাবে বার করব, আমাকে এরকম ঘর করে নিতে হলো। x এবং y এর মানগুলো আমি লিখবো। কমপক্ষে তিনটে বিন্দু বার করতে, আমরা তিনটে দিয়েই করব। এখানে y এর মান কি বলেছে, 5 বলেছে। তাহলে সব জায়গাতে y এর ঘরে আমি 5 আমি বসিয়ে দিব। যেহেতু y আছে শুধু y এর মান আমি 5 বসিয়ে দিলাম। x এর মানটা এখানে কি x আছে, নাই। তাহলে x এর মানটা আমি ইচ্ছা মতো ধরতে পারি, যার যেটা খুশি সে সেটা ধরতে পারে, কোনো অসুবিধা নেই। ধরো আমি এখানে ধরে নিলাম 7, 8, 9 আমি ধরে নিলাম। তাহলে তিনটে বিন্দু আমি পেয়ে গেছি। কি কি বিন্দুগুলো পেলাম, প্রথম বিন্দুটা কি পেলাম, 7,5 ভুজকোটি। দ্বিতীয় বিন্দুটা কি পেলাম, 8,5। তৃতীয় বিন্দুটা কি পেলাম, 9,5। অর্থাৎ এই যে প্রথম যে সমীকরণটা ছিল, এই প্রথম সমীকরণটা থেকে কিন্তু আমি তিনটে বিন্দু বার করে ফেলেছি। একই রকম এবার দ্বিতীয় সমীকরণটা থেকে দেখি কিভাবে বার করব। দুই নম্বর সমীকরণ থেকে পাই কি আছে, 2x + 3y = 11। 2x + 3y = আছে 11। আমি আগের মতো এখানে কি ছিল, y = 5 ছিল। হ্যাঁ, আমি একই রকম এখানে শুধু y টাকে বাঁ দিকে রাখবো, বাকিগুলোকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এখানে 3y আছে, 3y টাকে বাঁ দিকে রাখলাম, এটাকে ওই পারে নিয়ে চলে গেলাম। তাহলে 11 - 2x। এইবার শুধু y সমান রাখবো। তাহলে সমাধান যেমন করে করি, তিনটা কি হবে, নিচে চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে 11 - 2x / 3 এটা বলতে পারি। তাহলে এই যে সমীকরণটা থেকে আমি যে কোনো একটা মান, তুমি x এর মানও করতে পারো, y এর মানও করতে পারো। তো আমি এখানে y এর মান করেছি। তাহলে প্রথমে 3x টাকে বাঁ দিকে রাখলাম, বাকিগুলোকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে 2x টাকে, বাকি মানে কি 2x, তাহলে 2x টাকে আমি ওই পারে নিয়ে গেছি, 11 - 2x হয়েছে। এইবার এখানে শুধু y টাকে আমি রাখবো। তাহলে y = কি হবে, এই তিনটা ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি আমি বাই করে লিখতে পারি। এইবারে কিভাবে আমি বিন্দুটা বার করব, তিনটে বিন্দু আবার ঘর টানলাম, x এবং y দিয়েছি। এইবার ওখানে যেমন y এর মান শুধু 5 ছিল, এখানে x কিছু ছিল না, সেই জন্য আমি y এর সব জায়গাতে 5 বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু সেটা নেই। এখানে কি হবে, এখানে y এর মানটা কি আছে, x এর উপর নির্ভর করছে, মানে 11 - 2x / 3, অর্থাৎ y এর মানটা x এর উপর নির্ভর করছে, x এর মানের উপর y এর মান নির্ভর করছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যে x এর মানটা আমি ইচ্ছা মতো এবার ধরবো, এমন ভাবে ধরবো যাতে
এই যে মানটা অর্থাৎ 11 - 2x/3 এটা যেন আবার পূর্ণ সংখ্যা আসে, ভগ্নাংশ যেন না হয়, পূর্ণ সংখ্যা যেন হয়। তাহলে কি কেমন করে ধরবো? প্রথমে আমি 0 থেকে যদি শুরু করি, ধরো x এর মান আমি 0 বসালাম, তাহলে 0 কে 2 দিয়ে গুণ করলে কি হয়? 0ই হবে। তাহলে 11 থেকে 0 বিয়োগ মানে 11 কে 3 দিয়ে ভাগ করা যায় কি? যাবে না। তাহলে কিন্তু আমাদের শূন্যটা হবে না। এই যে পদ্ধতিটা যেটা আমি মুখে মুখে করছি, অসুবিধা হলে সেটা কিন্তু আমরা রাফে খাতার পাশে দাগ কেটেও কিন্তু করতে পারি, কোনো অসুবিধা নেই। এইবার x এর মানটা আমি 1 বসাচ্ছি, 1। তাহলে 2 1 কে 2, 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9। 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হয়ে যাচ্ছে, ব্যাস। এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে x এর মানটা কি করলাম? x এর মান আমি 1 বসাচ্ছি, 1। x এর মান 1 বসাচ্ছি। তাহলে 2 1 কে 2, 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9। 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হচ্ছে। তখন y এর মানটা পেয়ে যাচ্ছি 3। এটা যদি অসুবিধা হয় মুখে করতে, তাহলে তোমরা পাশে এইভাবে খাতার পাশে দাগ কেটেও কিন্তু করে নিতে পারো। 11 বিয়োগ 2/3 মানে 9/3 মানে হচ্ছে 3, যেটা আমি মুখে করলাম। এবারে নেক্সট, 0 বসিয়ে হলো না, 1 বসিয়ে হলো। এবারে 2 যদি বসাই, তাহলে 2 2 এ 4, 11 থেকে 4 বিয়োগ করলে 7। 7 কে 3 দিয়ে ভাগ করা যায় না, বাদ। 3 যদি বসাই, 3 দুগুণী 6, 11 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 5। 5 কে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটাও হলো না। এইবারে যদি আমরা 4 বসাই, 3 বাদ হয়ে গেল। 4 যদি বসাই, তাহলে 4 দুগুণী 8, 11 থেকে 8 আমি বিয়োগ করছি, 11 থেকে 8 বিয়োগ করছি, তাকে 3 দিয়ে ভাগ করছি। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 3। 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে তখন কি হবে? কততে হলো? এখানে হলো 4। তাহলে x এর মান আমি 4 যদি বসাই, x এর মানটা 4 বসাচ্ছি, তাহলে 4 দুগুণী 8, 11 থেকে 8 বিয়োগ করছি, তখন আমি y এর মান কত পেলাম? 1 পেলাম। পূর্ণ সংখ্যা কিন্তু সবসময় নিতে হবে, কোনো সময় যেন ভগ্নাংশ যেন না হয়। সেই জন্য এই যে x এর মানটা আমি ইচ্ছা মতো বসাতে পারি। প্রত্যেকের ক্ষেত্রে যে একই হবে সেটা বলা যাবে না, যার যেমন খুশি সে সেমন করতে পারে। কিন্তু ছবিটা যখন আমরা শেষে আঁকবো, তখন যে সমাধানটা যেটা পাবো সেটা কিন্তু সবারই ক্ষেত্রে একই হবে। তখন উত্তরটা অর্থাৎ x এবং y এর মান যেটা পাবো সেটা কিন্তু এক হবে। এই বিন্দুগুলো কিন্তু সবার ক্ষেত্রে এক হবে না। আমি যেমন যেটা বসাচ্ছি, অন্য কেউ যদি অন্যরকম ভাবে বসায় তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক ক্ষেত্রে দেখতে হবে যেন পূর্ণ সংখ্যার মানটা বেরোয়, কোনো সময় যেন ভগ্নাংশ হয় সেটা আমরা নিতে পারবো না। তাহলে x এর মান 1 এ হলো, 4 এ হলো। একই রকম যদি 5 বসাই, 5 দুগুণী 10, 11 থেকে 10 বিয়োগ করছি, 1 হচ্ছে না, 5। যদি 6 বসাই, 6 দুগুণী 12, 11 থেকে 12 মানে -1, সেটাও হচ্ছে না। 7 যদি বসাই, 7 দুগুণী 14, 7 বসালে কি হয় দেখি? 11 বিয়োগ 14/3। 11 থেকে 14 বিয়োগ, ছোট থেকে বড় বিয়োগ, মাইনাস হবে -3/3। কাটাকাটি করলে কত হয়? -1 হয়, ব্যাস। এটাও কিন্তু হচ্ছে, তাহলে পূর্ণ সংখ্যা। -1টাও কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমি কি হলো, কততে হলো? তাহলে x এর মান আমি 7 বসালাম, 7। তাহলে 7 দুগুণী 14 হলো। তাহলে 11 থেকে 14 মানে ছোট থেকে আমি বড় বিয়োগ করেছি, মাইনাস হলো, 3 দিয়ে ভাগ করেছি, তাহলে -1। তাহলে এখান থেকে কিন্তু আমি বিন্দুগুলো কি কি পেলাম? ভুজকোটি। প্রথমে 1,3 এইভাবে যাবে, তারপরে হচ্ছে 4,1, তারপরে কত হলো? 7, -1। ব্যাস, এই কাজটা হচ্ছে আসল। এইটা দুটো সমীকরণ থেকেই আমাকে এই কাজটা করে নিতে হবে, দুটো সমীকরণ থেকে। তাহলে প্রথম সমীকরণ থেকে আমি 3টে বিন্দু বার করেছি, দ্বিতীয় সমীকরণ থেকে আমি 3টে বিন্দু বার করেছি। এবারে আমাকে গ্রাফ পেপারের মধ্যে বিন্দুগুলোকে বসাতে হবে। তো আমি এটা বোর্ডে দেখাচ্ছি তোমাদেরকে ছবি এঁকে, কিভাবে বিন্দুগুলো আমি বসাচ্ছি। বিন্দুগুলো লেখা থাক, দেখতে সুবিধা হবে।
মুখে মুখে অসুবিধা হলে আমরা খাতার পাশে দাগ কেটে কিন্তু করতে পারি, কোনো অসুবিধা নাই। প্রথম প্রথম আমরা দাগ কেটেই করবো, তারপরে যখন শিখে যাবো তখন মুখে মুখে হয়ে যাবে। প্রথম সমীকরণ থেকে আমি 3টে বিন্দু পেয়েছি, তাহলে এই প্রথম এই 3টে বিন্দু আমি গ্রাফ পেপারের মধ্যে চিহ্নিত করছি, গ্রাফ পেপারে বসাবো। 7,5, তাহলে x অক্ষ বরাবর 7, 1 2 3 4 5 6 7, 7, 5, 5 মানে উপরের দিকে আবার 1 2 3 4 5, এটা হলো 7,5। পরেরটা 8,5, 7 8, 1 2 3 4 5, এই লাইন বরাবর যাবে। 9,5, এদিকে 9, 1 2 3 4 5, এখানে। তাহলে এই 3টে বিন্দু আমি বসিয়ে ফেলেছি। এই 3টে বিন্দুকে এবার স্কেল বসিয়ে আমি সোজা দাগ দেব, স্কেল বসিয়ে একদম সোজা কিন্তু দাগ দিতে হবে, এবং ওই সরলরেখার মধ্যে দিয়ে কিন্তু 3টে বিন্দুই যেন যায়, এটা দেখে বুঝতে হবে যে আমার বিন্দুগুলো ঠিক আমি বসিয়েছি কিনা। নাম দিয়ে দিলাম এ, কি নাম দিয়েছি, স্কেল বসিয়ে সোজা আমি দাগ দিলাম, এবং দাগের উপর দিয়ে কিন্তু 3টে বিন্দু যায়। কোনো সময় যদি দেখা যায় যে কোনো একটা বিন্দু আমার দাগের উপরে পড়ছে না, এখানে চলে গেছে, তার মানে বুঝতে হবে ওই বিন্দুটা কিন্তু আমি ভুল বার করেছি। তখন আমাকে আবার ওই হিসাবটা আমি যেখানে বার করলাম সেটা কিন্তু আবার দেখতে হবে তখন যে কোথায় ভুল হয়েছে। তখন ঠিকঠাক ঠিক করলে কিন্তু আমার এই সরলরেখার মধ্যে দিয়ে কিন্তু 3টে বিন্দুই যাবে, খেয়াল রাখতে হবে এটা। এইবার পরের ছবিটাই হাত দিয়ে এঁকেছি বলে অতটা সোজা হয়নি, তোমরা স্কেল দিয়ে করবে, একদম সোজাসুজি হবে তোমাদের। 1,3, 1,3, 1 2 3, তারপরে 4,1, 1 2 3 4, 1 মানে এখানে। 7, -1, 1 2 3 4 5 6 7, -1 মানে মাইনাস মানে নিচের দিকে, এটা হলো। এই 3 থেকে আমি আবার স্কেল বসিয়ে সোজা দাগ দেব। এটা নাম দিয়ে দিচ্ছি, সরলরেখাটার নাম সিডি নাম দিয়ে দিলাম, সোজা দাগ দিলাম। তাহলে প্রথম যে সমীকরণ ছিল, প্রথম সমীকরণটা লেখচিত্র হচ্ছে এবি, প্রথম সমীকরণটা লেখচিত্র হচ্ছে এবি, এবং দ্বিতীয় সমীকরণটা লেখচিত্র হচ্ছে সিডি। এবার এবি আর সিডি আমি দেখতে পাচ্ছি পরস্পরকে এই বিন্দুটাতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম আমি পি নাম দিচ্ছি। এই পি বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে পারলেই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। পি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, আমি এই বিন্দুটাতে যাবো কেমন করে, গ্রাফ পেপারে প্রথমে এদিকে গেলাম, তারপর এখান থেকে উপরে উঠে তুলে নিলাম কত হচ্ছে, তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্কটাই যেটা হবে সেটা হচ্ছে সমাধান হলো এখানে। এই সমীকরণটার সমাধান তাহলে বলবো কি, পি বিন্দু, ছেদ বিন্দুটা, এবং পি বিন্দুটা যদি গ্রাফ পেপারে গুনে গুনে দেখে নিই কোথায় আছে, ভুজ এবং কোটি যেটা পেলাম, কিছু একটা পেলাম আছে এক্স ওয়াই এবং নাম দিলাম, তাহলে তখন আমি বলতে পারবো কি সমাধান হচ্ছে এক্স এবং ওয়াই, এটাই বলতে পারবো তখন সমাধানটা। এই বিন্দুটা আমি কিভাবে করবো, গুনে গুনে দেখে নেবো, এখানে গ্রাফ পেপার যেহেতু নেই সেজন্য দেখাতে পারছি না ওইভাবে, তোমরা এইভাবে গুনে দেখে নিতে পারবে বিন্দুটা, যে প্রথমে এই বরাবর গেলে তারপর এখান থেকে উপর দিকে গেলে, তাহলে ভুজ তারপরে কোটি উপরের দিকে গেলে, তাহলে সেটাই হচ্ছে বিন্দুটার সমাধান এক্স এবং ওয়াই এর মান। এইরকম ভাবে কিন্তু একটা দুটো সমীকরণ দিয়ে বলতে পারে যে লেখচিত্রের মাধ্যমে থাকবে, এটা পরীক্ষায় সিলেবাসে আছে যে একটা দুটো সমীকরণ দিয়ে বলবে যে সমীকরণ লেখচিত্রের সাহায্যে সমাধান করো, তখন এরকম ভাবে করতে হবে। বুঝতে পেরেছো? এবার আরেকটা দেখাই।
x by 3 y by 4 সমান সমান 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণটির লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এই সমীকরণটার একটাই সমীকরণ দিয়েছে, এই সমীকরণটার লেখচিত্র অঙ্কন করতে হবে এবং লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ অঙ্কন করে তার ক্ষেত্রফল। তো প্রথমে ছবিটা আঁকি, ছবিটা আঁকলে বুঝতে পেরে যাবো যে ওই ক্ষেত্রফলটা কি হবে। তাহলে এই একটাই দিয়েছে, তাহলে এখান থেকে আমি কি করব, আমাকে তিনটে বিন্দু বার করতে হবে। তিনটে বিন্দু বার করার জন্য আমি জানি যে বাঁদিকে আমি হয় x এর মান বা y এর মান বের করে রাখবো। প্রথমে আমি লসাগু করে নিচ্ছি, 3 4 এ 12 4x 3y সমান সমান 2টা থাকলো, 4x প্লাস 3y সমান সমান 12 2 24। এখান থেকে যে কোনো একটা মান বের করে রাখবো। ধরো আমি এখান থেকে y এর মান বের করে রাখি, তাহলে 4x সমান সমান 24 মাইনাস 3y, ওই পারে গেলে মাইনাস হলো, বা x সমান সমান 24 মাইনাস 3y বাই 4, 24 মাইনাস 3y বাই 4। এখান থেকে এবার আমি তিনটে বিন্দু বার করব। তাহলে x এর মানটা কি y এর উপর নির্ভর করছে, যেহেতু 24 মাইনাস 3y বাই 4 আছে, তাহলে y এর মান কিন্তু আমি এবার ইচ্ছা মতো বসাতে পারি। এমন ভাবে বসাবো তাতে দেখতে হবে হিসাব করে যেন x এর মানটা পূর্ণ সংখ্যা চলে আসে। তাহলে আবার আগের মতো নিয়ম, x এর y এর মান যদি আমি প্রথমে 0 থেকে শুরু করি, তাহলে 0 যদি বসাই, তাহলে y এর মান আমি যদি 0 মনে মনে বসাই, তাহলে 3 এর সঙ্গে 0 গুণ করলে কি হয় 0, তাহলে 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমি একটু লিখে দিয়ে দিকে, তাহলে 24 মাইনাস 0 বাই হচ্ছে 4, তাহলে 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 6 24, তাহলে 6 হচ্ছে। তাহলে x এর মানটা আমি বসালাম 0, y এর মানটা পেলাম কত, না y এর মান বসালাম 0, x এর মান পেলাম কত 6 পেলাম x এর মান, y এর মান 0 বসিয়েছি, তাহলে 24 বিয়োগ 0 বাই 4, তাহলে 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 6 হয়ে যাবে। তাহলে x এর মান 6, y এর মান 0। যদি 1 বসাই y এর জায়গাতে y এর মান যদি 1 বসাই, তাহলে 3 1 3, 24 থেকে 3 বিয়োগ করলে 21, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না 12। যদি 2 বসাই, তাহলে 3 2 6, 24 থেকে 6 বিয়োগ করলে কত হয় 18, 18 কে 4 দিয়ে ভাগ করা যায় না। যদি 3 বসাই, 3 3 কে 9, 24 থেকে 9 বিয়োগ করলে কত হয় 15। এটাও হচ্ছে না। যদি 4 বসাই, আমি 4 y এর মান যদি 4 বসাই, তাহলে কি হয় 3 4 এ 12, 24 থেকে 12 বিয়োগ করলে 12, 12 কে 4 দিয়ে করা যাচ্ছে। তাহলে এটা করে দেখাই, তাহলে 24 বিয়োগ আমি যদি y এর মান 4 বসাচ্ছি, 24 বিয়োগ 3 4 এ 12, 12 কে আবার 4 দিয়ে ভাগ করছি, তাহলে 12 বাই 4 মানে হচ্ছে 3। তখন x এর মান আমি কত পাচ্ছি 3 পাচ্ছি। অর্থাৎ y এর মান যখন 4, তাহলে 3 4 এ 12, 12 24 থেকে 12 বিয়োগ করলে 12 হয়, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়ে যাবে। পেয়ে গেলাম 3,4 বিন্দুটা পেয়ে গেছি। এবারে কি বসাবো, একই রকম 5 এ মিলবে না, 6 এ মিলবে না, 7 এ দেখি 7 এও কিন্তু মিলছে না। এবারে আমি যদি 8 বসাই, 8 যদি বসাই y এর মান কি হয়, 3 8 এ 24, তাহলে 24 থেকে 24 বিয়োগ তাকে 4 দিয়ে ভাগ করছি, মানে 0 বাই 4 মানে 0 হয়ে যাচ্ছে তখন। তাহলে এটা আমি কি করব, তখন আমি x এর মানটা 0 হচ্ছে। তিনটে বিন্দু পেয়ে গেলাম। কি কি বিন্দু পেলাম, 6, 0, 3, 4, 0, 8। এই বিন্দুটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে, সবার ক্ষেত্রে যে একই রকম হবে সেটা না, কারণ অসংখ্য মান পাওয়া যাবে এরকম। এই যে আমি যে বসাচ্ছি এরকম কিন্তু মানগুলো অসংখ্য পাওয়া যাবে। আমরা একটা লেখচিত্র আঁকার জন্য মিনিমাম 3টে বিন্দু দরকার, সেই জন্য 3টে বিন্দুই বার করছি। এই 3টে বিন্দু কিন্তু
ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু ছবি যখন করব, যখন উত্তর বেরোবে তখন কিন্তু সবার ক্ষেত্রে একই হবে সেই উত্তরটা। এবারে লেখচিত্রে বসাই। বিন্দুগুলো বসাই। প্রথমে হচ্ছে 6,0, 1 2 3 4 5 6 0, 0 মানে ওখানেই থাকলাম। 3,4, 1 2 3, 4 হচ্ছে উপরের দিকে, 1 2 3 4। 0,8, 0 মানে ওখানেই, 8 উপরের দিকে, 1 2 3 4 5 6 7 8। এইবার এটাকে স্কেল দিয়ে আমি যোগ করব। একদম সোজা স্কেল দিয়ে যোগ করতে হবে। তিনটে সরলরেখা কিন্তু ওই তিনটে বিন্দু কিন্তু ওই সরলরেখার উপর দিয়ে কিন্তু যাবে। এটা নাম দিয়ে দিলাম এ বি। বিন্দুগুলোকে আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 6,0, এটা হচ্ছে 3,4, এটা হচ্ছে 0,8। তিনটে বিন্দু আমি দেখিয়ে দিয়েছি। এইবার বলেছে, প্রথম প্রশ্নটা হয়ে গেল যে এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র অঙ্কন করে ফেলেছি। এইবার বলেছে এই লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করেছে, অর্থাৎ এই যে ত্রিভুজটা তৈরি করেছে, এই ত্রিভুজটার আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। এটা কি কেমন করে করবো দেখো। নাম দিয়ে দিচ্ছি ও, এটা একটা নাম দিলাম পি, এটা একটা নাম দিয়ে দিচ্ছি কিউ। অর্থাৎ ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল বার করব। ত্রিভুজটা কিরকম দেখতে? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? হাফ ভূমি ইনটু উচ্চতা। ভূমি কোনটা? এটা ভূমি। এটার মান কত? আমি গুনে গুনে দেখে নিই। 1 2 3 4 5 6, এটা 6। তাহলে ভূমিটা কত আছে? 6 আছে, 6 একক। উচ্চতা কোনটা? উচ্চতা উপরের এটা, এটাও গুনে গুনে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হচ্ছে 8, তাহলে উচ্চতাটা 8 আছে। তাহলে এই ওপিটা হচ্ছে 6 আর ও কিউটা হচ্ছে 8। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ওপি ইনটু ও কিউ। হাফ ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে সূত্রটা। তাহলে হাফ ইনটু ওপি এর মান কত? 6, ও কিউ এর মান কত? 8। 2 দিয়ে যদি কাটি তাহলে 3 8 কত হয়? 24। ক্ষেত্রফল যেহেতু বের করেছি, সুতরাং বর্গ একক। ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ হয়। সেই জন্য এখানে কি হবে? বর্গ একক। তাহলে হয়ে গেল এই প্রশ্নটা। আমাকে বলেছিল যে একটা সমীকরণ দিয়ে এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করতে বলেছিল, এবং এই লেখচিত্রটা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বার করতে বলেছিল। তাহলে প্রথমে আমি এই সমীকরণটা লেখচিত্রে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে তারপরে কি করলাম? যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল তোমাদেরকে বের করে দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। এই যে আঁকাগুলো, এই আঁকাগুলো কিন্তু তোমরা বাড়িতে গ্রাফ পেপারের মধ্যে করবে সুন্দর করে, যেভাবে দেখালাম। প্রথমে বিন্দুগুলোকে খাতায় করে নেবে, করে নিয়ে গ্রাফ পেপারের মধ্যে ছবিটাকে আঁকবে, মানে বিন্দুগুলোকে বসিয়ে সুন্দর করে দাগ কেটে যেভাবে দেখালাম সেভাবে রুল দিয়ে করবে। দেখবে প্রত্যেকটা কিন্তু অঙ্ক হয়ে যাবে। এই অধ্যায়টা তোমরা যারা বুঝতে পেরেছো, তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। শুধু টিভির সামনে বসে দেখলেই কিন্তু হবে না, তোমাদের কিন্তু করতে হবে। খাতায় করে নিজে নিজে পড়বে, দেখবে কিন্তু সবগুলো অঙ্ক কিন্তু হয়ে যাবে।
আর একদম বাড়িতে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না খুব প্রয়োজন ছাড়া। আর প্রত্যেকটা অনুষ্ঠান দেখবে, টিভিতে দেখবে এবং নিজে নিজে সাথে সাথে করবে প্রত্যেকটা বিষয়। তাহলে দেখবে পড়াটা কিন্তু তোমাদের সুন্দর এগিয়ে যাবে। পরীক্ষা কিন্তু ঠিক সময় হবে, এটা ধরে নিয়ে কিন্তু আমাদের প্রস্তুতি রাখতে হবে। স্কুল না যেতে পারলেও পরীক্ষা যে যথাসময়ে হবে সেটা আমরা ধরে নিয়ে কিন্তু সেভাবে বাড়িতে প্রস্তুতি নেব। সকলে ভালো থাকবে, সকলে সাবধানে থাকবে।